গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে বিপদে পড়েছে বাংলাদেশ। তার একদিনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে কথার বাণে বুঝিয়ে দিলেন বাংলাদেশকে নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে কি পরিমাণ দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। কূটনৈতিক স্বাভাবিক ধারার বাইরে গিয়ে চীনের রাষ্ট্রদূত 2রা জুলাই ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্য নিয়ে ঢাকার বারিধারার কূটনৈতিক পাড়া বেশ সরগরম হয়ে উঠেছে, আলোচনা বেশ জমে উঠেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে চীনের রাষ্ট্রদূত কাকে ইঙ্গিত করেছেন? সেটি কি মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভারত, নাকি কোয়াড কিংবা ন্যাটো ভুক্ত শক্তিশালী কিছু দেশ? আবার প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ আছে, সেটি চীনা রাষ্ট্রদূতের এভাবে প্রকাশ্যে বলা বাংলাদেশের জন্য কি অস্বস্তিকর এবং মর্যাদা হানিকর নয়? কূটনৈতিক পাড়ার জোর আলোচনা হলো, গত জানুয়ারিতে বাংলাদেশে যোগ দেওয়ার পর থেকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ যদি চীনের সাথে সামরিক সখ্যতায় যায় তাহলে বাংলাদেশের ঝুঁকি আছে। আর নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তাতেও স্পষ্ট বলা আছে চীন ও রাশিয়ার মতো দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার আগে বাংলাদেশকে মার্কিন নিষেধাজ্ঞার কথা ভাবতে হবে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সরকার কিভাবে চীনের সাথে 2+2 সংলাপের নামে সামরিক তৎপরতা শুরু করবে? কিভাবে ইউনূসের নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী জেট-10 ফাইটার বিমান চীন থেকে কিনবে? বাংলাদেশে চীনের ড্রোন কারখানা চালু করবে কিভাবে? বঙ্গোপসাগরকে ঘিরে একযোগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, কোয়াড ও ন্যাটোভুক্ত দেশগুলোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চীনের বহুল কাঙ্ক্ষিত অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে কিভাবে সায় দিবে বাংলাদেশ? কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, গত 6 মাসের মধ্যে চীনের রাষ্ট্রদূত দুইবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে বক্তব্য দিলেন। চীনের রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও পরাশক্তিগুলোর ভূ রাজনীতি নতুন মাত্রা পেল। প্রশ্ন হলো, চীনের রাষ্ট্রদূতের এমন সরাসরি আক্রমণের পর পরাশক্তিদের ছায়াযুদ্ধের মাঝে বাংলাদেশ স্ট্র্যাটেজিক হেজিং বা কৌশলগত ভারসাম্য রক্ষা করবে কিভাবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের কোনো সরকার প্রধান চীন সফর করে দেশে ফিরলে ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রেস কনফারেন্সের আয়োজন করে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 8 থেকে 10 জুলাই বেইজিং এ একটি সংক্ষিপ্ত ও অত্যন্ত আলোচিত সরকারি সফর করেছিলেন। সেই সফরে 7 ঘোষণাপত্র ও 21টি সমঝোতা স্মারক সই হয়েছিল। সফরটি শেষ হওয়ার পরপরই ঢাকায় নিযুক্ত বর্তমান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। একই ধারায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষেও চায়না রাষ্ট্রদূত 2রা জুলাই ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীন, মিয়ানমার ও বাংলাদেশের অর্থনৈতিক করিডোর, তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা এবং এসব প্রকল্প নিয়ে অন্য দেশগুলো কি ভাবছে সে সম্পর্কে চীনা সরকারের অবস্থান তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কে হস্তক্ষেপ করছে? যদিও চীনা রাষ্ট্রদূত কোনো দেশের নাম সরাসরি বলেননি, কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসের একটি ঘটনায় চীনার দূতাবাস সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলেছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন কূটনৈতিক পরিমণ্ডলে এই মন্তব্যকে কেবল একটি সাধারণ বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। দর্শক, গত বছরের 2রা সেপ্টেম্বর বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসনকে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পাওয়ার জন্য গত বছরের 23শে অক্টোবর শুনানিতে এক প্রশ্নের জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছিলেন ঢাকায় গিয়ে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন তিনি। ঢাকায় কর্মস্থলে যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চলতি বছরের 21শে জানুয়ারি। তখন তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছিলেন নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে তা তিনি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন।
রাগঢাক না রেখেই বলেছিলেন সামরিক ও প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে চীনের সাথে বাংলাদেশের মাখামাখি খুব বেশি পছন্দ নয় আমেরিকার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এমন খোলামেলা কথাবার্তা তখন একেবারেই ভালোভাবে নেয়নি ঢাকার চায়না দূতাবাস। পরদিন অর্থাৎ চলতি বছরের 22শে জানুয়ারি ঢাকার গণমাধ্যমগুলোতে লিখিত বার্তা পাঠায় চায়না দূতাবাসের মুখপাত্র। তখন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যোগ্যতার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে ঢাকায় চীনা দূতাবাস। চীন দূতাবাসের মুখপাত্র বলেছেন, এমন মন্তব্যে ভুল শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে আর এর পিছনে স্পষ্টভাবেই অসৎ উদ্দেশ্য রয়েছে। চীনের মুখপাত্র তখন আরো বলেছিলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়, এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীন যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিল, পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক এমন কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছিল। এই ঘটনার 1 মাসের মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে। নির্বাচনের 3 দিন আগে তড়ি ঘড়ি করে ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের শত শর্তের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। মার্কিন সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজে একেবারে শেকল পরিয়ে দেওয়া হয় এই চুক্তির মাধ্যমে। আর এই চুক্তি সম্পাদনের আগে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছিলেন, ফলে বিএনপি ক্ষমতায় এসে এই চুক্তির বাইরে যাওয়ার মতো কিছুই করতে পারেনি। এই চুক্তির কারণে বাংলাদেশ কতটা আটকে পড়েছে তা বোঝা যাচ্ছে ডেইলি স্টার এক রিপোর্ট থেকে, যেখানে বলা হচ্ছে এই চুক্তির শর্ত পূরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের গম টন প্রতি $24 বেশি দিয়ে কিনছে বাংলাদেশ। এমনকি চুক্তিটি নিয়ে সংসদীয় সরকারি দলের কোনো সদস্যকে আলোচনা পর্যন্ত করতে দেখা যায়নি। বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের চীন সফরের পর তিস্তা প্রকল্প, অর্থনৈতিক করিডোর এবং চীনের সাথে সামরিক সম্পর্কের জন্য 2+2 সংলাপ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তির 4 নম্বর ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি এমন কোনো দেশের বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে যারা বাজার মূল্যের থেকে কমে পণ্য বিক্রি করে কিংবা যারা দেশটির ভাষায় অপ্রচলিত বাজার হিসেবে স্বীকৃত, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে। এছাড়া যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে বাংলাদেশকে তা মেনে চলতে হবে এবং সে অনুযায়ী রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করতে হবে। এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর চেষ্টা করবে এবং নির্দিষ্ট কিছু দেশ, যা মূলত চীন ও রাশিয়াকে নির্দেশ করে, তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত করবে। প্রশ্ন হলো, এই চুক্তির পর বাংলাদেশ কি আদৌ চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে পারবে? গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পরবর্তী সরকারকে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম গ্রহণের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। অথচ তার অনেক আগে 2025 সালের 7 অক্টোবর বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ইনুস সরকার চীনের তৈরি 20টি জে-10সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, ইনুস সরকার আমলে ভারত সীমান্তের কাছাকাছি একটি ড্রোন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে চীন। কিন্তু তারেক রহমানের সফরে যুদ্ধ বিমান কিংবা অন্য কোনো সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে চীনের সাথে কোনো চুক্তি হয়নি। চীনের রাষ্ট্রদূত বৃহস্পতিবার যে বক্তব্য দিয়েছেন তাতে নাম উচ্চারণ না করলেও তার কথায় বোঝা যায় মার্কিন এই চুক্তির দিকেই তিনি ইঙ্গিত করেছেন। চীনের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ বর্তমানে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা চীন বুঝতে পারে। এই কারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, মার্কিন এমন শর্তের বেড়াজালের মধ্যে যেখানে মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন চীনের সাথে সামরিক সখ্যতার মার্কিন আপত্তি আছে, সেখানে চীন ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে চীনের প্রস্তাব অনুযায়ী 2+2 সংলাপ প্রক্রিয়া চালু হবে কিভাবে? যদি চালু হয়ও তাহলে এই সিদ্ধান্তগুলো আলোর মুখ কি দেখবে?
যদিও বিশ্লেষকরা মনে করেন এই 2+2 সংলাপ স্পষ্টতই ওয়াশিংটনের এয়ারটি চুক্তির আর্টিকেল 4-এর প্রতি বেজিং এর এক প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক জবাব। তবে সংবাদ সম্মেলনে সামরিক সরঞ্জাম বিষয়ক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বেশ কৌশলী ছিলেন। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানালেও তিনি সম্ভাব্য কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম বা সামরিক ক্রয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হননি। শুধু সামরিক বিষয় নয়, তারেক রহমানের এই চীন সফরকে ঘিরে আরো দুটি বিষয় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। তার একটি হলো তিস্তা প্রকল্প। যদিও প্রকল্পটি পুরানো, তারপরও বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থায় এই প্রকল্পকে ঘিরে ভারতের অস্বস্তির কথা বেশি আলোচিত হচ্ছে। যদিও বাংলাদেশের চাওয়া এই প্রকল্পে চীনের অর্থায়ন, কিন্তু চীন আপাতত কারিগরি সহায়তা দেওয়ার কথা বলেছে। এই প্রকল্প নিয়ে চীনের চেয়ে যে বাংলাদেশের আগ্রহ বেশি, সেটিও চীনের রাষ্ট্রদূতের কথা পরিষ্কার। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই চীন এই প্রকল্পে কাজ করতে আগ্রহী, এছাড়া অন্য কিছু বেজিং এর বিবেচনার বিষয় নয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, তিস্তানি বিশেষজ্ঞরা বলেছেন ভারতের এ নিয়ে কিছুটা উদ্বেগ আছে, আবার অনেকে বলছেন উজান থেকে ভারত পানি না ছাড়লে এটি ফলপ্রসূ হবে কিনা এ নিয়েও উদ্বেগ আছে। এর জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে অন্য উপাদানের কথা বলছেন, এটা চীনের বিবেচনার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী চীন এগিয়ে এসেছে। তারেক রহমানের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIM গড়ার একটি প্রস্তাব দিয়েছেন। এটি নিয়ে যে চীন বেশ সিরিয়াস, সেটিও বোঝা গেছে রাষ্ট্রদূতের কথায়। তিনি বলেছেন, অন্য দেশের ব্যাপারে তারা খোলা মন নিয়ে আছেন, তারা যদি তৈরি থাকে তবে চীন তাদের যুক্ত করতে তৈরি আছে। এখানে সাংবাদিকরা ভারতের যুক্ত হওয়ার বিষয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলেন। দর্শক, ভারত এই করিডোরের সাথে একসময় যুক্ত ছিল, পরে দেশটি সরে যাওয়ার কারণে এই করিডোরটি আর আলোর মুখ দেখেনি। গতকালের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত বলেছিলাম। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনের সাথে সামরিক সম্পর্ক এবং করিডোর স্থাপন নিয়ে শুধু যুক্তরাষ্ট্রই নয়, কোয়াডভুক্ত এবং ন্যাটোভুক্ত দেশগুলোর আপত্তি আছে। তারেক রহমান চীন সফরে যাওয়ার দিনই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টি তারা জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, বাইডেনের আমলে গণতন্ত্র, নির্বাচন এবং মানবাধিকার এসব বিষয়ে বাংলাদেশের উপর চাপ দিতে আমেরিকা এমনকি কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনের আমলে সেটি পরিণত হয়েছে বাণিজ্যিক নিষেধাজ্ঞার ভিত্তিতে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের চীন সফর এবং সেটিকে ঘিরে চীনার রাষ্ট্রদূতের কঠোর মন্তব্য স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর দড়ি টানাটানির গতি বেশ বেড়েছে। এমন পরিস্থিতিতে ছায়াযুদ্ধের মাঝখানে পড়ে বাংলাদেশ ঠিক কোন দিকে ঝুঁকবে বা কিভাবে পরিস্থিতি সামাল দিবে সেটি এখনো পরিষ্কার নয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।